তো ইতিমধ্যে তোমরা জেনে গেছো বিভিন্ন মারফত যে তোমাদের কিন্তু জানুয়ারিতে আপার প্রাইমারি নোটিফিকেশান আসতে চলেছে। বিশেষ করে যারা যারা তোমরা এসএসসিতে পাস করতে পারোনি বা যারা যারা তোমরা এসএসসিতে বসতে পারোনি, বিএড চলছিল, বিএড রীতিমধ্যে কমপ্লিট হয়েছে, তো তাদের জন্য কিন্তু আমাদের এই পরীক্ষাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার কারণ হচ্ছে কি, এখানে প্রায় 21,000 ভ্যাকেন্সি হতে চলেছে এবং এই 21,000 সিটে তোমরা কিন্তু অনেকেই যারা যারা আহ, মানে বিভিন্ন জায়গায় চান্স পাওনি, তোমরা কিন্তু তাদের চান্স পাবে এবং এটা ভালো পরীক্ষা। ঠিক আছে, মার্চের মধ্যে পরীক্ষা হবে, কলকাতা হাইকোর্ট জানিয়েছে। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় তোমরা আহ, দেখাদেখি শুরু করেছো, লেখালেখি শুরুও হয়েছে যে পরীক্ষা নেবে। তো যাই হোক, সেটা সময় আমাদেরকে বলবে। তো চলো তাহলে আমরা আর দেরি না করে আমরা শুরু করে দিই। ঠিক আছে, কারণ আমাদের আজকে দুটো ক্লাস থাকে। একটা হচ্ছে দেখো চাইল্ড পেডাগজি এবং ডেভেলপমেন্ট, আর তার সাথে যারা সায়েন্সে আছো সায়েন্সের জন্য। তো এখানে আজকে তোমাদের জন্য সিডিপি থেকে 30টি কোশ্চেন রাখা হয়েছে। আমি তোমাদের জন্য যেভাবে বাংলা ইংরেজি দুটো ভার্সানেই করে দিই, আজকেও করে দিয়েছি। এতে তোমাদের সুবিধা হয় আর কি, মানে সবার বুঝতে সুবিধা হয়। তো প্রথম কোশ্চেন বলছে শিশুর বিকাশের নীতিগুলির মধ্যে কোনটি নয় আর কি, মানে কোনটি সঠিক নয়, বিকাশের মধ্যে কোনটি নয়। বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, বিকাশ সাধারণ থেকে নির্দিষ্ট দিকে এগায়, বিকাশ শুধুমাত্র বংশগতির ফল, বিকাশ আহ, পূর্বানুমেয়। ঠিক আছে, তো যারা ইংলিশে আছো, আমি আর ইংলিশে পড়ছি না, তোমরা এখানে পড়ে নেবে, বাম দিকে দেওয়া আছে। তো তোমরা উত্তর করবে আর কি, ঠিক আছে, অ্যান্সারগুলো করবে। ঠিক আছে, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যারা যারা, ঠিক আছে, যারা যারা তোমরা এখানে হুম সি বলছো না, যারা যারা সি বলছো, যে নয় যেহেতু বলেছে, তো এই জন্য এই যে শুধুমাত্র বংশগতির ফল নয়, এটা কিন্তু তোমরা জানো যে বংশগতি এবং পরিবেশ, তাই না, হেরিডিটি এবং এনভায়রনমেন্ট দুটো কিন্তু একসাথে কাজ করে, তাই না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো না যে শুধু বংশগতি। কেমন? চলো কোশ্চেন নাম্বার 2 বলছে, দেখো অ্যাকর্ডিং টু পিয়াগেট এট হুইচ স্টেজ ডাজ এ চাইল্ড বিগিন টু থিঙ্ক, আচ্ছা সরি বাংলায় বলছি, পিয়াজের মতে কোন স্তরে শিশু মূর্ত ঘটনা সম্পর্কে যৌক্তিকভাবে চিন্তা করতে শুরু করে। হুম তাহলে পিয়াগেটের মতে কোন স্তরে যেহেতু জিজ্ঞাসা করেছে, দেখো সংবেদন স্তর, প্রাক সক্রিয়করণমূলক স্তর, মূর্ত নাকি যৌক্তিক। তাহলে বেসিক্যালি আমাদেরকে এটার সঠিক উত্তর বলতে হবে যে কোনটা। ঠিক আছে, তার কারণ হচ্ছে কি, এখানে আমাদেরকে 4টা অপশান আছে। তো এই কোশ্চানগুলো যদি তোমরা না জানো না, তাহলে সেক্ষেত্রে কোশ্চান করাটা মানে উত্তর দেওয়াটা মুশকিল হয়ে যায় আর কি। তো যারা জানবে তারাই শুধুমাত্র দিতে পারবে। আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই কিন্তু রেসপন্স করছে, আবার অনেকে চুপচাপ করে হচ্ছে কি শুনছে আর কি। যাই হোক, সবাই চেষ্টা করো। এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট না করলে এই ধরনের কোশ্চানের উত্তর কিন্তু তোমরা কোনোদিন ঠিক করতে পারবে না। এখানে দেখবে বারবার 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 প্র্যাকটিসের মাধ্যমে করতে হবে। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মূর্ত সক্রিয়তামূলক স্তর, বা যেটাকে আমরা কংক্রিট অপারেশনাল স্টেজ বলে থাকি। চলো এবার বলছে, দেখো যে জেডপিডি, এটা তো আমরা বহুবার পড়েছি, যে নিকটবর্তী বিকাশের ক্ষেত্রে অর্থাৎ জন প্রক্সিমাল ডেভেলপমেন্টের ধারণাটি কার দ্বারা প্রদত্ত। একটু আগেই আমি ইএমআরএস এর যে ক্র্যাশ কোর্সের ক্লাস করাচ্ছিলাম, তো সেখানেও এই জেডপিডি কথাটা ছিল। তো দেখো, যার পিয়াগেট নাকি তোমার সিগমুন্ড ফ্রয়েড নাকি স্কিনার নাকি তোমার ভাইগটস্কি। তো এটা তোমরা নিশ্চয়ই জানো, জেডপিডি কথা তোমরা বহুবারই পড়েছো, তোমাদেরকে বহু জায়গায় পড়ানো হয়েছে। তো জেডপিডি মূলত হচ্ছে কি, তোমার কি হবে, কার মতবাদ বলো তোমরা সবাই, জেডপিডি কার? একদম, যারা ডি বলেছো তারা একদম সঠিক উত্তর বলেছে, ভাইগটস্কি, তাই না। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 4, একটি শিশুর প্রাথমিক সামাজিকরণের প্রধান মাধ্যম কোনটি? একটি শিশুর প্রাথমিক সামাজিকরণের প্রধান মাধ্যমটা কোনটি? তো এটা তোমরা সবাই জানো যে প্রধান মাধ্যম যেহেতু চেয়েছে, তাহলে নিশ্চয়ই তোমরা জানো যে সমবয়সী গোষ্ঠী, তাই না, পিয়ার্স গ্রুপস যেটাকে আমরা বলি, সমবয়সী গোষ্ঠী। এখানে কিন্তু অনেকেই উত্তর দিচ্ছ, কিন্তু প্রায় 32 জন জয়েন করেছে, সবাই কিন্তু অ্যান্সার দিচ্ছ না, আমি জানি না কেন।
আচ্ছা, এবার বলছে প্রস্তুতির সূত্র। আগেরটা বিদ্যালয় হতে পারে না স্যার, আগেরটা? না, আগেরটা ভাবা ভালো করে দেখো, যে প্রাইমারি এজেন্ট অফ দ্য সোশ্যালাইজেশন ফর এ ইনফ্যান্ট বলেছে না, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা বিদ্যালয় কেন বলবো? প্রাথমিক সামাজিকরণ, তাই না? সমবয়সী গোষ্ঠীর মধ্যে সামাজিকরণটা বেশি হয় আর কি, ঠিক আছে, সমবয়সী গোষ্ঠী। দেখো এবার বলছে, দেখো যে প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র এবং ফলাফলের সূত্র শিক্ষণ তথ্যের সাথে কোন শিক্ষণ তথ্যের সাথে জড়িত? তো এখানে বলেছে যে প্যাভলভ, থর্নডাইক, কোহলার আর হচ্ছে কি তোমার স্কিনার, মানে কার এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এই যে রেডিনেস, এক্সারসাইজ, ইফেক্ট, এই জিনিসগুলো দেখতে পাই। তো এটাও তোমরা জানো যে বিখ্যাত একজন সায়েন্টিস্ট, তিনি এই সমস্ত মানে শিক্ষাবিদ আর কি, তার নাম কি হবে? থর্নডাইক, তাই না? অপশন হচ্ছে কি বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি দেখতে পাচ্ছি কিছুজন আবার এ বলছে, কেন এ বলছো বাবা, পেভলভ কি এরকম করেছিল? তাহলে এখানে কি হবে? অপশন বি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 বলছে ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ হলো কাকে? শুধুমাত্র প্রতিভাবান ছাত্রদের পড়ানো হয়, যোগ্যতার ভিত্তিতে ছাত্রদের আলাদা করা হয়, বিভিন্ন ধরনের শিক্ষার্থীকে একই শ্রেণীকক্ষে রাখা হয়, কেবল শিক্ষক কেবল উচ্চ সাফল্য অর্জনকারীদের উপর মনোযোগ দেন। তাহলে এটা দেখো সবাই পারবে, আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবাই তোমরা সঠিক উত্তরই দিচ্ছ, যারা যারা ক্লাস করছো সবাই সঠিক উত্তর দিচ্ছ, আমি দেখতে পাচ্ছি সবাই। সবাই মানে বৈশাখী, মৌমিতা, করঞ্জিত, চন্দ্রিমা, তপন, শম্পা, সুপ্রাণ, হ্যাঁ, সাউরি, শিরিন, ঠিক আছে, সন্দীপন, দেবস্মিতা, মোটামুটি সবাই কিন্তু অ্যান্সার ঠিক দিয়েছে। চলো এবার বলছে আইকিউ শব্দটি প্রথম কে প্রবর্তন করেন বলো দেখি? ইন্টেলিজেন্স কোশিয়েন্ট এই টার্মটি প্রথম কে ইন্ট্রোডিউস করেন? তাই না? পড়েছো, বিএডে তোমরা কিন্তু সবাই পড়েছো, যদি কেউ না বলো আমি কিন্তু শুনবো না। তাহলে আইকিউ কথাটি কে প্রবর্তন করেছেন বলো? বুদ্ধাঙ্ক, এটা তোমরা নিশ্চয়ই জানো যে কি হবে গো, উইলিয়াম স্টার্ন, তাই তো? উইলিয়াম স্টার্ন, তাহলে কি হবে? উইলিয়াম স্টার্ন তিনি প্রথম আইকিউ কথাটি প্রবর্তন করেন। চলো এবার বলছে কোন শিক্ষণ পদ্ধতি সমস্যার সমাধান এবং স্ব আবিষ্কারকে উৎসাহিত করে, মানে হুইচ টিচিং মেথড এনকারেজেস প্রবলেম সলভিং অ্যান্ড সেলফ ডিসকভারি, ঠিক আছে, প্রবলেম সলভিং এবং সেলফ ডিসকভারি, ঠিক আছে। কি হবে? কোন শিক্ষণ পদ্ধতি সমস্যার সমাধান এবং স্ব আবিষ্কারকে উৎসাহিত করে? দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যারা যারা তোমরা হচ্ছে কি মানে মানে সিডিপি নিয়ে চর্চা করো বা পড়াশোনা করো, তারা নিশ্চয়ই জানো যে এই কোশ্চেনটা কতটা গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে। তো এটা মূলত হচ্ছে কি, আমি দেখতে পাচ্ছি সব রকম অ্যান্সার আসছে, কেউ সি বলছে, কেউ ডি বলছে, তাই না? মানে সিডির মধ্যে ঘোরাঘুরি হচ্ছে, তাই না? তো এটা মূলত নিশ্চয়ই তোমরা জানো যে এই যে তোমার সিএডটা হবে, তাই তো? সিএডটা হবে, অর্থাৎ হিউরিস্টিক মেথডস যেটা, এই পদ্ধতিতে আমরা সমস্যার সমাধান এবং যেটা সেলফ ডিসকভারিটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই। চলো এবার বলছে দেখো যে শিশু হলো একটি বই যা শিক্ষককে পাতা থেকে পাতা পড়তে হবে, অর্থাৎ বলছে দেখো দ্য চাইল্ড ইজ এ বুক হুইচ দ্য টিচার হ্যাজ টু রিড ফ্রম পেজ টু পেজ। এই যে স্টেটমেন্ট, এর মানে এটা কে দিয়েছেন অ্যাকচুয়ালি, এই কথাটা কে দিয়েছেন? রুসো, প্লেটো, অ্যারিস্টটল নাকি ডিউ? কে দিয়েছেন? দেখো এটা ভালো উক্তি, ঠিক আছে, এটা দিয়েছেন কে? রুসো, তাই না? রুসো। আমি দেখতে পাচ্ছি এখানেও কিন্তু অনেকেই বলছো, তপন, মৌমিতা, তারপরে হচ্ছে কি অনন্যা, শাকিলা, বৈশাখী, করঞ্জিত, হ্যাঁ, অর্পিতা, সৌমাল্য, শম্পা, সন্দীপন, নীলাঞ্জনা। চলো এবার দেখো বলছে সৃজনশীল শিশুরা প্রায়শই যে বৈশিষ্ট্যের দ্বারা চিহ্নিত হয়। সৃজনশীল শিশুরা, হারি আপ তাড়াতাড়ি, আজকে আবার সেটের লাস্ট ক্লাস আছে, কালকে সেটের পরীক্ষা আছে, তাড়াতাড়ি করো, তোমাদের পরে আবার সেটের ক্লাস নিতে হবে, ক্লাস শেষ হচ্ছে না সারাদিন। চলো তাহলে এটা কি হবে? অপসারী চিন্তা ভাবনা, তাই না? তাহলে কি হবে? ডাইভার্জেন্ট থিঙ্কিং হবে, ঠিক আছে। সৃজনশীল শিশুরা প্রায়শই যে বৈশিষ্ট্য ধারণ করে অপসারী বা ডাইভার্জেন্ট, তার সবসময় হচ্ছে ডাইভার্জেন্ট হচ্ছে চিন্তা ভাবনা হবে, তাই না?
ডাইভারজেন্ট। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 11, শরীর থেকে বাইরের দিকে বিকাশে যে ধারা তাকে কি বলা হয়? এটা কিন্তু থিওরিতে পড়ানো হয়েছে। শরীর থেকে বাইরের দিকে, শরীর থেকে বাইরের দিকে যে তোমার বিকাশ, সেটাকে আমরা কি বলি? তো সেটাকে আমরা বলি প্রক্সিমো ডিস্টাল বলি না, প্রক্সিমো ডিস্টাল প্রিন্সিপাল বা প্রক্সিমো ডিস্টাল হচ্ছে কি নীতি। চল কোশ্চেন নাম্বার 12, নিম্নলিখিত এর মধ্যে গুলির মধ্যে কোনটি সূক্ষ্ম মোটর দক্ষতার উদাহরণ? সূক্ষ্ম মোটর দক্ষতার উদাহরণ, দৌড়ানো, লাফানো, লেখা, সাঁতার কাটা। কি হবে? তাহলে এটা নিশ্চয়ই তোমরা জানো যে লেখা আর কি, ঠিক আছে, রাইটিং। কারণ এখানে যেহেতু বলেছে যে সূক্ষ্ম মোটর দক্ষতা, তাহলে আমাদের লেখা হয়ে যাবে। আচ্ছা, নতুন পরিস্থিতিতে মানিয়ে নিতে এবং সমস্যাগুলি কার্যকরভাবে সমাধান করার জন্য একজন শিক্ষার্থীর ক্ষমতাকে সবচেয়ে উপযুক্তভাবে কি বলা যেতে পারে? তাই না? নতুন পরিস্থিতিকে মানিয়ে নিচ্ছে, তাহলে স্মৃতি, প্রবণতা, বুদ্ধি, সৃজনশীলতা। তো এই বৈশিষ্ট্যটাকে আমরা কি বলবো? ইয়েস, তাহলে এটাকে আমরা বুদ্ধি বা ইন্টেলিজেন্স বলবো, তাই না? বুদ্ধি বা ইন্টেলিজেন্স, তাই না? চলো এবার দেখো নেক্সট। এবার বলছে, দেখো নেক্সট বলছে কি যে তোমার গঠন মূল্যায়ন, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, তাই না? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কিসের জন্য ব্যবহার করা হয়? এটা তো তোমরা সবাই পারবে, তাই না? এটা তোমরা সবাই পারবে। দেখো, সামেটিভ হয়, একটা ফর্মেটিভ হয়। তো ফর্মেটিভ হচ্ছে কি ক্লাস চলাকালীন, তাই না, যখন আমরা করি, তো সেক্ষেত্রে যাতে আমরা সমস্যা থাকলে সেগুলোকে মিটিয়ে নিতে পারি। তো এই জন্য বলছে নির্দেশনার সময় শেখার অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রতিক্রিয়া দেওয়ার তোমার হচ্ছে কি পদ্ধতি। চলো নেক্সট। এবার বলছে যে ছাত্রদের বলছে ডিসলেক্সিয়া প্রধানত কিসের সমস্যার সাথে সম্পর্কিত? ডিসলেক্সিয়া, তো ডিসলেক্সিয়া যেন একটা মানে অক্ষমতা, এটা মূলত হচ্ছে কি আমরা দেখতে পাই যে পঠন বা রিডিংয়ের যদি প্রবলেম হয়, ঠিক আছে, তাকে ডিসলেক্সিয়া আমরা বলি। চলো এবার বলছে, দেখো যে শিক্ষণ অক্ষমতা সম্পন্ন শিশুদের চাহিদা পূরণের সবচেয়ে কার্যকরী উপায় কি হবে? শিক্ষণ অক্ষমতা যাদের রয়েছে তাদেরকে যদি আমরা ভালো করে চাহিদা পূরণ করতে চাই, তার জন্য সবচেয়ে কার্যকরী মানে পদ্ধতি কোনটা হবে? সবচেয়ে কার্যকরী পদ্ধতি কোনটা হবে? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে ব্যক্তিগত শিক্ষামূলক পরিকল্পনা, তাই না? অপশন বি, ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্ল্যান। চলো এবার বলছে যে নিদান মূল্যায়নের প্রধান উদ্দেশ্য কি? মানে ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্যটা কি? ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট কেন আমরা করি আর কি? ডায়াগনোস করে আমরা কি পাই? তাহলে ডায়াগনোস করার পরে আমরা দেখতে পাবো শেখার ঘাটতি বা তার কারণগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, চিহ্নিত করতে পারবো। চলো এবার বলছে কোহলবার্গের মতে নৈতিক বিকাশের কোন স্তরে একজন ব্যক্তির নৈতিক যুক্তি শাস্তির ভয় এবং পুরস্কারের আশঙ্কা এর উপর ভিত্তি করে গঠিত করে বা কাজ করে আর কি, ঠিক আছে? কার মতে? না এখানে দেখতে পাচ্ছ যে কোহলবার্গ, ঠিক আছে, শিক্ষাবিদ কোহলবার্গের মতে। তাহলে এটা নিশ্চয়ই তোমরা আগেও প্র্যাকটিস করেছো, তাই না? এটা কি হবে না প্রাক প্রথাগত স্তর বা প্রি কনভেনশনাল লেভেল, ঠিক আছে? চলো স্ক্যাফোল্ডিং তোমরা পড়েছো যে শিক্ষণের প্রেক্ষাপটে ভারী সাহায্য বা যেটাকে আমরা ইংলিশে স্ক্যাফোল্ডিং বলি। তো স্ক্যাফোল্ডিং হচ্ছে কি মানে কি? লার্নিং এর সাপেক্ষে। তাহলে স্ক্যাফোল্ডিং দেখো, বলো কোনটা হবে স্ক্যাফোল্ডিং? ইয়েস, অপশন বি, একজন শিক্ষার্থী কোনো কাজ আয়ত্ত করতে সাহায্য করার জন্য দেওয়া স্থায়ী সহায়তা, তাকে আমরা স্ক্যাফোল্ডিং বলি। চলো কোশ্চেন নাম্বার 20, কোন তাত্ত্বিক বহুমুখী বুদ্ধিমত্তা ধারণাটি প্রস্তাব করেছিলেন কে? হুইচ থিওরি তোমার হচ্ছে কি থিওরিস্ট প্রপোজড দ্য কনসেপ্ট অফ মাল্টিপল ইন্টেলিজেন্স? এটাও কিন্তু ভালো কোশ্চেন, মাল্টিপল ইন্টেলিজেন্স ভালো কোশ্চেন। তো এটা তোমরা জানো যে হাওয়ার্ড গার্ডনার, তাই না, তিনি হচ্ছে কি মাল্টিপল ইন্টেলিজেন্সের কথা বলেছেন। চলো এবার বলছে শিশু কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি বলতে আমরা কি বোঝাই? শিশু কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি, চাইল্ড সেন্টার্ড যে শিক্ষণ পদ্ধতি, ঠিক আছে, তো সেটাকে আমরা কি বলি? তাহলে ওয়ান টাইপ অফ এটা আছে শিশুদের অভিজ্ঞতা এবং চাহিদাকে প্রাধান্য দেওয়া। আচ্ছা, একটু তোমাদেরকে ইন্টারাপ্ট করছি, তাহলে আজকের কোশ্চেনের যে লেভেল সেটা বলো তো কেমন হয়েছে তোমাদের? আজকে কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি তোমরা কেমন বলো? ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে তো? এবং বাংলা ইংরেজি দুটো করে দেওয়া হয়েছে, তাই না? বাংলাও করে দেওয়া হয়েছে, ইংলিশও করে দেওয়া হয়েছে। চলো এবার বলছে, দেখো কোশ্চেন নাম্বার 22। আচ্ছা বলছে, দেখো যে কোন বিকাশের পর্যায়টি বিমূর্ত চিন্তাভাবনা এবং প্রকল্পমূলক যুক্তির বিকাশ দ্বারা চিহ্নিত? ঠিক আছে,
তো এটা আমাদেরকে বলতে হবে, এখানে 4টি অপশান আছে: মূর্ত প্রক্রিয়া স্তর, প্রাক সক্রিয়করণ স্তর, আর হচ্ছে যৌক্তিক, আর হচ্ছে কি সংবেদন। বলো কোনটা হবে? তাহলে মূলত এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যৌক্তিক প্রক্রিয়ামূলক সক্রিয়তামূলক স্তর, তাই না, ফর্মাল অপারেশনাল স্টেজ। চলো, ধারাবাহিক এবং ব্যাপক মূল্যায়ন মূলত কিসের লক্ষ্য রাখে? কি হবে? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ভ্যালুয়েশন, যেটাকে আমরা সিসিই বলি, এটা কিসের হচ্ছে কি তোমার লক্ষ্য রাখে? তো এটা তোমরা সবাই বলছো, ঠিক আছে, এটা হচ্ছে কি সবাই তোমরা ঠিকই বলছো, বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে একটি শিশুর বৃদ্ধির সমস্ত দিক, যেমন পঠন পাঠন এবং সহপাঠ পঠন পাঠন, অর্থাৎ স্কলারিস্টিক এবং কো কলারিস্টিক যে অ্যাক্টিভিটিগুলোকে মূল্যায়ন করতে সাহায্য করে। 24 বলছে শিক্ষকের উচিত শিক্ষার্থীদের এমন শেখার জন্য নির্ধারণ করতে শিক্ষকের উচিত শিক্ষার্থীদের এমন শেখার লক্ষ্য নির্ধারণ করতে উৎসাহিত করা যা অর্জন করা অসম্ভব, সকলের জন্য স্থির এবং অভিন্ন, চ্যালেঞ্জিং এবং বাস্তবসম্মত, শুধুমাত্র মুখস্থ করার উপর নিষিদ্ধ। কি হবে? তাহলে অবভিয়াসলি এখানে উত্তর কোনটা হবে? সি এরটা হবে, চ্যালেঞ্জিং এবং বাস্তবসম্মত হবে, তাই না? তাহলে যারা বি বলছো, কি করে বাবা, ফিক্সড কি করে হয়? এ টিচার শুড এনকারেজ স্টুডেন্টস টু সেট লার্নিং গোলস। সবসময় কি তুমি স্থির করে দেবে? হ্যাঁ, এটা কোনোদিন হয়? তুমি স্টুডেন্টকে স্থির করে দেবে যে তুমি এইটুকুই পড়বে, তা হয়? তাহলে চ্যালেঞ্জিং এবং রিয়েলিস্টিকভাবে তোমাকে বাস্তবসম্মত করে দিতে হবে, তবে গিয়ে তারা উন্নতি সাধন করবে, তাই না? এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমরা কেউ কারোর অ্যান্সার দেখে কি অ্যান্সার দিচ্ছ, কারণ বি বলতেই সবাই বি বলে দিচ্ছ। কি ব্যাপার বলো দেখি, হোয়াট দ্য রং? চলো, কোশ্চেন নাম্বার 25 বলছে, দেখো, সেলফ ডিসকভারি বা স্ব আবিষ্কার এবং জ্ঞান নির্মাণের প্রচারের জন্য সবচেয়ে উপযুক্ত পরিবেশ কোনটি? তাই না? সেলফ ডিসকভারি এবং কনস্ট্রাকশন অফ দ্য নলেজ প্রচারের জন্য সবচেয়ে উপযুক্ত পরিবেশ শিক্ষক কর্তৃত্বপূর্ণ শ্রেণীকক্ষ, বক্তৃতা ভিত্তিক শ্রেণীকক্ষ, একটি সমবায় এবং ইন্টারেক্টিভ পরিবেশ, একটি শ্রেণীকক্ষ যেখানে শিশুদেরকে নীরবে বসে থাকতে বলা হয়। কি হবে গো? তাহলে হচ্ছে কি তোমার অপশন সি হবে, কোঅপারেটিভ এবং ইন্টারেক্টিভ লার্নিং এনভায়রনমেন্ট। চলো, কোশ্চেন নাম্বার 26, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট এজ রেঞ্জ ফর मिडिल चाइल्डहुड पीरियड কি হবে? क्या होगा? यस, सी হবে, 6 to 12, তাই না, 6 to 12। চলো, কোশ্চেন নাম্বার 27 বলছে ভাইগটস্কির তত্ত্বে তোমার এম কেও মোর নলেজেবল আদার হলেন এমন একজন ব্যক্তি যিনি মোর নলেজেবল আদার। তাহলে তাকে আমরা কাকে বলবো? কাকে বলবো আমরা? ইয়েস, আমরা বলবো শিক্ষার্থীর চেয়ে বেশি বোঝেন বা উচ্চতর দক্ষতার স্তর রাখেন। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, বলছে যে চেষ্টা ও ভুল শিখন তথ্যটি কার দ্বারা প্রচারিত? ট্রায়াল এবং এরার লার্নিং এটা কার দ্বারা প্রচারিত? তাই না, ট্রায়াল এবং লার্নিং এটা কার দ্বারা প্রচারিত? বলো। ইভান পেভলভ, ই এল থর্নডাইক, ম্যাক্স তোমার ওয়েলথমার, নাকি কোহলার? কি হবে? তাহলে এটা হচ্ছে কি বিয়েরটা হবে, থর্নডাইকের ক্ষেত্রে দেখা যায়, আমরা দেখতে পাই। চলো, কোশ্চেন নাম্বার 29 বলছে, দেখো, যে পেঁয়াজের মতে কোনো পরিস্থিতির একটিমাত্র দিকের উপর মনোযোগ দেওয়া এবং অন্য দিকগুলিকে অবহেলা করার প্রবণতাকে আমরা কি বলি? তাই না? তাহলে একদিকে তুমি লক্ষ্য রাখছো আর একদিকে অবহেলা করছো, তাই না? তো সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি যে এই যে তোমার কেন্দ্রীভবন, তাই না, সেন্ট্রেশন, তাই না? চলো, লাস্ট কোশ্চেন। তো এখানে বলেছে যে কোন শিক্ষানীতিকে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম হিসাবে মাতৃভাষা ব্যবহারের জন্য দৃঢ়ভাবে সুপারিশ করা হয়েছিল? কি হবে? দৃঢ়ভাবে সুপারিশ করা হয়েছিল, কি হবে বলো? क्या होगा? তাহলে কি হবে গো? ডি হবে না তো? না, এটা সি হবে বাবা, সি হবে। হ্যাঁ,
কোঠারি কমিশন হবে। কিন্তু বর্তমানে যদিও মানে ওখানে প্রাইমারি আপার প্রাইমারি লেভেলটা কথা বলা হয়েছে, মানে এখানে আমরা কোঠারি করব, কিন্তু বর্তমানে সাপেক্ষে করলে না জাতীয় শিক্ষানীতি 2020 হবে, হ্যাঁ, কিন্তু এখানে সি হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? বলছি ইন্টারভিউ এর কিছু শিডিউল বা কিছু কি চেঞ্জ হয়েছে? মাঝখানে তো অনেকদিন আমি ক্লাস করিনি, সেই জন্য জিজ্ঞেস করছি। না না না, সেমই আছে, যেরকম ছিল সেরকমই আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আপাতত হচ্ছে কি তোমরা এখানে 30টি কোশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু করলে, এটা হচ্ছে কি তোমার সিডি